এবার আমি বক্তব্য রাখার অনুরোধ করবো আমাদের ফ্রন্টের সহসভাপতি প্রসেনজিৎ মজুমদার মহাশয়কে। প্রসেনজিৎ তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আমার সভাপতি দীপয়ন পাল আর আমি গত 1 বছর আগে আজাদী ফ্রন্ট তৈরি করেছি। তবে আমি কথা বলার খুব একটা করবো না, তবে কাজে করবো। তাই ভাবছি কি করবো, কারণ আমার আগে জয়ন্তবাবু দীপয় সবাই বলতে আমি কথা বলতে না। আমি পলিটিক্যাল ছেলে হওয়ার জন্য খুব ছোট থেকে রাজনীতির সাথে এবং যে ধরনের রাজনীতি করেছে আজকে তার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি। তার কারণ একটাই যে আজ যাকে নিয়ে কথা বলছি সে সব কথার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস। তো আচ্ছা, এখানে আজাদী ফ্রন্টের কতজন আছেন একটু হাত তুলুন। আর বাকি যারা আছেন তারা আমাদেরকে এসেছে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে এতক্ষণ আছেন এবং আমাদের মিটিং শুনছেন। আজাদী ফ্রন্টে আজকে আমি যখন আসছিলাম দীপয়ন বা আরো আদার্সের সাথে কথা হচ্ছিল আজকের মিটিং আর প্রত্যেককে একটা কথাই বলবো যে হল 80 জনের মতো ক্যাপাসিটির হল, 200 বছরের প্রাচীন হল। তো কলেজ রাজনীতিতে থাকি তখন দেখেছিলাম যে একজন ব্যক্তি, নাম বলছি না, আমাদের মুর্শিদাবাদের থেকে সৌবর রবিল, তিনি সবকিছুর বাইরে গিয়ে একা নিয়ে দল করেছেন। সে ঠিক করুক কি ভুল করুক সেটা বিচার না, একা বেড়ালে পরে দল করা যায় না। তো আমি ভাবছিলাম যেন আমাদের আজাদী ফ্রন্টের একজন হলেও সদস্যকে আমি পাই। তার কারণ আবার বলি 98 সাল, মানে আমার কিন্তু দীপায়নের বয়সটা অনেকটাই বেশি, কারণ আমি অনেককে দেখছি যারা এখানে আছেন তাদের সাথে আমার দাদা ভাইয়ের মতো সম্পর্ক হওয়া দরকার, কারণ আমি নেভার নিয়ার অ্যাবাউট 50। তো তারপরে 98 সালের দিকে আমি দেখতে পাই একজন মহিলা, আমি তার কতটা ভালো কতটা মন্দ সেগুলো বিচার করছি। সেও একটা দল থেকে বেরিয়ে এসে একটা দল তৈরি করেছে। তো আজাদী ফ্রন্ট কিন্তু এই বাংলাদেশে করেছিল, কারণ আমরা বুঝতে পেরেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শকে বাস্তবায়িত করতে গেলে রাজনীতিতে আসতে হবে। রাজনীতি ছাড়া কোনোভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা কোনো সাংস্কৃতিক নেতাজিকে নিয়ে কোনো সাংস্কৃতিক দল কিন্তু বানাই, আমরা রাজনৈতিক দল বানিয়েছি এবং তার যে প্রসেসিং, সেই প্রসেসিং এর জন্য একটু একটু করে এগিয়ে চলেছি। শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়া, আজকের দিনে সব থেকে ব্যস্ত এবং ফাস্ট এরিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাই সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করি এবং আস্তে আস্তে সেখানে সংগঠন বাড়ানোর চেষ্টা করি এবং আমাদের কর্মী সংখ্যা বাড়াই। এর পরের স্টেপ আমরা যাবতীয় জানতে পেরেছি যে একটা এনজিও করতে হবে। তো আমরা সেই এনজিও করবো এবং সেই এনজিও করার পরে প্রত্যেকটা জেলায় আজকে কিন্তু আমাদের আজাদী ফ্রন্টের কমিটি আছে, জেলা পর্যবেক্ষক, এবং যে প্রোটোকল মেনটেন করতে বলেছে আমাদেরকে আমাদের ইলেকশন কমিশন, সেই প্রোটোকল মেনটেন করে আমরা কিন্তু আগামী দিন আজাদী
বিচার তখনই সম্ভব রাজনীতিতে এসে যখন সমপরিমাণ কন্টেস্ট করে ক্ষমতায় এসে সরকার গঠন করে নেতাজির যে প্রাপ্য অধিকার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া তাছাড়া সম্ভব নয়। কারণ যে সরকারগুলো স্বাধীনতার ৭৪ বছর পরেও যারা এক এক করে এসেছে এবং যারা এই রাজ্যের সরকারগুলো তারা কিন্তু প্রত্যেকে এখনো কমনওয়েলথের মেম্বার। তাদের ক্ষমতা নেই যে নেতাজিকে বলেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাদের ক্ষমতা নেই যে ২১শে অক্টোবরকে প্রতিষ্ঠিত করে ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে। সম্ভব নয়, কারণ তারা এখনো ওই ব্রিটিশের রাষ্ট্রপুঞ্জের মাধ্যম দিয়ে এবং ওই ওভারঅল সিস্টেমের মাধ্যম দিয়ে আমেরিকার এখনো গোলামি করতে তারা বাধ্য। ভাবুন দেখি, যখন মোদী সাহেব ক্ষমতায় এলেন তখন যে ডিক্লাসিফাই হয়নি নেতাজির ফাইলগুলো, উনি বললেন যে ক্ষমতায় আসার পর প্রথম পদক্ষেপ হবে ওই ফাইলগুলোকে তার জনসমক্ষে। কোথায় গেল ফাইলগুলো? যেগুলো উনি এনে দিলেন সেগুলো নেতাজি যে বেঁচে ছিলেন এবং উনি দীর্ঘদিন ভারতবর্ষের জন্য বেঁচে আছেন, এখনো তার বেঁচে থাকতেও পারে। কারণ ১২৫ বছরের জাপানে এরকম বহু মানুষ আছে যাদের গিনিস বুকে নাম আছে, যারা ১০০ বছরের ঊর্ধ্বে বেঁচে আছে। তো নেতাজিও বেঁচে থাকতে পারে। তো তার প্রতিষ্ঠা দেওয়ার মতো ক্ষমতা আজকের দিনে কেন্দ্রীয় সরকারের নেই। কারণ ওই আমেরিকার দালালি করতে হবে। আমি বাজে কথা বলছি, মানে হয়তো অনেকে প্রকারই করবেন, নিজে করবেন বা হয়তো মিডিয়াটার করবেন। আমি বলছি ভারতবর্ষের সরকারগুলো দালাল, রাষ্ট্রপুঞ্জের দালাল, এবং এই দালালদের ক্ষমতা নেই যে বলে নেতাজি বেঁচে আছেন বা নেতাজি ভারতকে স্বাধীন করেছে। কত বড় মিথ্যে! ভাবুন দেখি, 15ই আগস্ট ক্ষমতা হস্তান্তর হল, আজও আমরা ব্রিটিশের ঔপনিবেশিক দেশ, অথচ 15ই আগস্টে আমাদেরকে বলা হয় স্বাধীনতা দিবস। ছোট থেকে পড়িয়ে নিয়ে আসছে, আমার তো 50 বছর বয়স হয়েছে, সেই ছোট থেকে পড়ছে যে 15ই আগস্ট নাকি স্বাধীনতা দিবস। যত বড় হয়েছে, জানার চাহিদা বেড়েছে, জানতে শুরু করেছে, তখন জেনেছি মহাত্মা গান্ধী উনি মহাত্মা ছিলেন, উনি কায়দারে হিন্দ ছিলেন। জানেন আপনারা এখানে সবাই কায়দারে হিন্দ কি করে পেয়েছেন? উনি ব্রিটিশদের হয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মেজর পজিশনে সেনাবাহিনীতে কাজ করেছিলেন এবং এত গোলামি করেছিলেন ব্রিটিশদের উনি ওই সময় যে ওনাকে কায়দারে হিন্দ উপাধি দেওয়া হয়। সে কায়দারে হিন্দ যে কিনা একটা মানুষ মারার বিরোধী বলে বেড়ায়, সে কায়দারে হিন্দ দেশে ভারত মহাত্মা হয় না। আর সেই মহাত্মাকে পকেটে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে বাধ্য রোডে, যেখানে থাকার কথা নেতাজির ছবি। যে মানুষটা প্রকৃত দেশপ্রেম, প্রকৃত মহাত্মা, প্রকৃত বাপু, অথচ বাপু বলে চিনছি ব্রিটিশের চিনি দেওয়া একজন, আবার বলছি দালাল। আমাদের সমস্যা আছে, আমরা একটু বিপ্লবী দেখেছি ছোট থেকে বিপ্লবী। দেখুন, আপনি বহরমপুরের ছেলে, তো বহরমপুর একটা মফস্বল শহর, মুর্শিদাবাদ জেলা একটা প্রত্যন্ত পিছিয়ে পড়া জেলা। সেখানে নাকি বড় হয়ে উঠতে গেলে আপনি পড়াশোনা যাই করুন না কেন, আপনাকে নাকি রাজনীতি করতে হবে, এবং রাজনীতি না করলে নাকি আপনি গ্রামে ফিরতে পারবেন না। শহর মানে মফস্বল, গতি ওঠা একটা ছোট্ট সুন্দর শহর, সেখানে নাকি ফিরতে পারবেন না। তো সেখানে সে রবিনুরের সাথে আমরা রাজনীতি করি, এবং তখন যখন দেখেছি তিনি ভুল বিদ্রোহ করে বেরিয়েছেন, প্রায় 18 জন বন্ধু ছিলাম, গোটা 2-3 জন বেঁচে আছে। প্রচুর কেস খেয়েছি, ছোট থেকেই খেয়েছি, কিছু যায় আসে। অন্যায়টা বলবো, অন্যায় হলে অন্যায়টা বলবো যে আপনি অন্যায় করছেন, মারলে মেরে দেবেন। আজ যখন আমরা আজাদী ফ্রন্টকে রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত করতে চলেছি,
যখনই আমরা আজাদি ফ্রন্ট দলটাকে প্রতিষ্ঠিত করব এবং এই দল নিয়ে নেতাজি আদর্শকে প্রতিষ্ঠা করতে চাইব, সেই দিন এই ব্রিটিশ আমেরিকার দালাল রাজ্যগুলো, সরকারগুলো আমাদেরকে ছাড়বে না। জানি আরো কেস খাবো, আরো মার খাবো, কিন্তু নেতাজিকে প্রতিষ্ঠিত করবো। কারণ আজকের দিনে এত বলা হচ্ছে, কথা বলতে পারছি, তার একটাই কারণ ওই লোকটা ছিল। ওই লোকটার ভয়ে ব্রিটিশরা পালিয়েছে। যখন হেডলিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি করে এত তাড়াতাড়ি ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে দিলেন, তখন ওই হেডলি প্রধানমন্ত্রী তৎকালীন ব্রিটিশদের বলেছিল, নেতাজি যে প্রশ্ন করেছিল সে চোয়ালটা ঝুলে গিয়ে জিজ্ঞাসা করছিল, গান্ধীজি নবীনা নবীনা ম্যাটারই ছিল না গান্ধীজি, কারণ গান্ধীজি তো ওনাদের রেখেছিল যে প্রোগ্রাম তখন হতো, যে আন্দোলন তখন হতো, আগে গিয়ে ভাইসরয়কে বলে আসতেন যে আমি এই করতে চলেছি। আবার ওনাদেরই যুক্তিতে ওই আন্দোলনগুলো করে সাধারণ বিপ্লবী ধরা পড়তো স্যাঁতস্যাঁতে ঘর, ছোট ঘর, যেখানে বিপ্লবী মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, খাবার চাইলে চাকরির বাড়ি পেত, সেখানে গান্ধীজিকে দুটো বড় বড় ঘর, সেখানে 2 লিটার দুধ, একদিকে বসে বসাতে 10 কিলো ছাগলের দুধ তৈরি হয় আমার যা আসে। তারপরে কাজু বাদাম, কিশমিশ গান্ধীজিকে খেতে দেওয়া, বিপ্লবী মহান মহাপুরুষ। আর তারই পাশের ছেলে যেখানে বিপ্লবী, প্রকৃত বিপ্লবী মাথা উঠিয়ে দাঁড়াতে পারছে না, একটু জল চাইলে চাপতে বাড়ি খাচ্ছে। তো আমার ওনাকে বাপু মানতে অসুবিধা হয়েছে পড়াশোনা করার। তো অনেকের মনে হতে পারে যে জানতে জানতে হয়তো জানোয়ার হয়ে গেছে। তা আমি এই ধরনের জানোয়ার হতে চাই, যেখানে আমাদের প্রকৃত মানুষটিকে, যার দ্বারা স্বাধীন হয়েছে ভারতবর্ষ, তাকে প্রতিষ্ঠা দিতে হবে, তাতে আপনাদেরও সহযোগিতা লাগবে। আরে একটা মানুষ অনেক লাগবে দাদা, আপনারা থাকলে আমরা একটু ভাগ করে নিতে পারবো, কম করবে দুটো হতে, কিন্তু কাজ আছে। স্বাধীনতা আনতে হবে। স্বাধীনতা মানে যে স্বাধীনতা দুদিকে ওই 15ই আগস্টে ক্ষমতা হস্তান্তরের ঠিক নয়, 21শে অক্টোবরের স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতাকে আনতে হবে, মানুষকে জানান দিতে হবে এবং সরকারকে মান্যতা দিতে হবে। এই জন্য লড়াই, লড়তে রাজি আছি, লড়বো। এখানে আজকে গোটা হলে 200 বছরের মহাসভা পূর্ণ হলে যদি একটা লোক থাকতো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওই একটা লোক 100 হতো, 100টা লোক 1000 হতো, ওই 1000 লোক 1 লক্ষ, 1 কোটি, 100 কোটি হতো। আমার দৃঢ় বিশ্বাস, মানুষ চাইলে সব পারে। নেতাজি কি ছিলেন আমার থেকে আপনারা অনেক বেশি জানেন। আমি শুধু বলতে চাই মনের জোরের কথা। এক বৃদ্ধ দেখলে গোটা গ্রামে আলো ঢোকে, আলো ঢোকে না বলে ওই কারেন্টের মাধ্যম দিয়ে জলের প্রসেসিং করা যায় না, জলের প্রসেসিং করা যায় না বলে ক্ষেত হয় না, খেতে শস্য হয় না, শস্য হয় না বলে ওগুলোকে বিক্রি করে গ্রামের ছেলেমেয়েদের শিক্ষিত করা যায় না। আর তার জন্যই ওনার দুইটা গ্রামে একটা ডাক্তার নেই বলে মারা গিয়েছে। তো ওনার মনের ভিতরে খুব দুঃখ ছিল যে আমার গ্রামে কারেন্টটা থাকলে এত কিছু হতো, 2-4টে ডাক্তার হতো, আমার দুইটাকে বাঁচাতো। তো উনি অনেক ভেবে চিন্তা দেখলেন যে এই সব কিছুর বাধা, গ্রামের উন্নতির বাধা ওই পাহাড়। তো পাহাড়টাকে উনি ঠিক করলেন কেটে সরিয়ে রাস্তা করবেন, যাতে ওখানকার সাথে একদম জনবসতি ডেভেলপমেন্ট এরিয়া যোগাযোগ করা সম্ভব হয়। তো উনি কোদাল নিয়ে নেমে পড়লেন, কোদাল নিয়ে পাহাড় কাটতে লাগলেন। গ্রামের লোকজন পাগল বলতে লাগলো, উনি পাগল হচ্ছেন, শুনছেন, বলছেন,
ভাবনা ওরা আমার কথা, আমি পাহাড় কাটবো। তো পাহাড় কাটতে কাটতে বৃদ্ধ আর কতদিন হাত পা চলবে, শুয়ে পড়েছে। শুয়ে পড়ে ওনার নাতিকে বলছে জোর করে যে ভাই আমাকে ওই পাহাড়ের গোড়ায় নিয়ে আসবি, একটা হাতে বাটি দিয়েছে, কোদাল তো আর বলতে পারবো না, একটা বাটি। তো ওই নাতিটা পড়াশোনা করতো, দাদুকে প্রতিদিন ভ্যানে করে নিয়ে গিয়ে পাহাড়ের গোড়ায় শুয়ে দিত, আর ওই বাটি নিয়ে দিয়ে দাদু আঁচড়াতো পাহাড়টাকে, আর ওই নাতি বইটা পড়তো গাছের তলে বসে, আর দেখতো দাদু ওই পাহাড় সরানোর কি আগুন ভিতরে পড়তে পড়তে ও পড়াটাকে এমন ভাবে মনের ভিতরে এমন আগুন তৈরি করলো যে দাদু স্বপ্ন সফল করবো। ওই পাহাড় ওই ছেলে ইঞ্জিনিয়ার হলো, পাহাড় করতে ডেভেলপমেন্ট এরিয়ায় গেল, সেখানে আরো পড়াশোনা করে আরো বড় ইঞ্জিনিয়ার হলো। একদিন দাদু তো মারা গেছে, মূর্তি হয়ে গেছে। কি করে মূর্তি হলো? পাহাড় কেটে নাতি গোটা পাশ্চাত্য দুনিয়ার সাথে ওই গ্রামের যোগাযোগ করালো, এবং ইলেকট্রিক এলো, ওই গ্রামে জল এলো, শস্য ক্ষেত বাড়লো, ওই গ্রামে স্কুল হলো, ওই গ্রামে কলেজ হলো, ওই গ্রামে হসপিটাল হলো, ওই গ্রামে ডাক্তার আসতে শুরু করলো। এবং ওই নাতি বলেছিল যে ওই দাদুই আমার শরীরে আগুনটা লাগিয়েছিল। তো দাদু মুক্তি করেছে নাতি একা, আর ওই দাদু দেখিয়ে গেছে একা পারবে না। বাচ্চা ছেলে মনে আগুন আছে, আগুন জ্বলে, দেখুন দেখি বিপুল থেকে আমার ছেলে, দেখুন দেখি মনের জোর, মনের জোর যদি বাচ্চা মেয়েটা দেখাতে পারে, একটু বাচ্চা ছেলেগুলো দেখাতে পারে, আপনারা তো পড় খাওয়া লোকজন, আপনাদেরকে লাগবে না। আপনারা যদি আমাদের পাশে দাঁড়িয়ে যান কি হবে বলুন? জানেন, একটা লোকের চুল ছিঁড়ি 18টা কেস খেয়েছি। হ্যাঁ, বলেছিল তোকে আরো কেস দেবো, তোকে গ্যারেজ করে দেবো, সব ভাষা শুনতে হয়, তোকে গ্যারেজ করে দেবো। ভয় পাই শহরের মুখে, বড়পুর শহরে মাথা উঁচু করে বেঁচে আছে একটাই কারণ, মনে জোর ছিল আর সততা ছিল। তার জন্য 18টা কেস দমাতে পারেনি। আর শহরের লোককে এত ভালোবাসা যে সাহস করে কোনো অন্ধকার গলিতে গুলিয়ে করি। তো আপনাদেরকে রাখতে হবে। প্রথমে কাঁপছিলাম, কি বলবো, আরে বাপরে, জগন্নাথ তো একদম আমার কাছে একটা নেতাজি এনসাইক্লোপিডিয়া। তো সরি, যখনই কথা বলে কত সুন্দর করে গুছিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভবই না। কিন্তু ওই যে বললাম নেতাজির উপরে বর্ষা, তো পা কাপড় বন্ধ হয়ে গেছে। এখন আপনাদের সাথে কথা বলছি, আপনারা আমাকে তাকিয়ে শুনছেন, কি বলছি আপনারা। তো আমাদের সবাইকে আহ্বান, আজাদী ফ্রন্টে আপনাদের সবাইকে আহ্বান, আসুন লড়াইটা করি, কিছু করি। যে মানুষটা আমাদের জন্য ঘর বাড়ি পরিবার সব ছেড়ে ভিন দেশে গিয়ে নিজের উপরে এত অত্যাচার সহ্য করে, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, বেঁচে থেকেও মৃত সাধু সন্ন্যাসী মানুষ, তাকে বিবাহিত, তারপরে তাকে ভোগ প্রমাণ করার চেষ্টা, সে বাধ্যতায় গ্রামে বানিয়ে জায়গায় জায়গায় রেখে নিজেকে আত্মগোপন করে রেখে ভারতের উপকার করে যাওয়া, এই মানুষটাকে কি আমরা একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না? তাকে তার প্রকৃত সম্মান দেওয়ার জন্য কিছু করবো না? এতটাই মেরুদণ্ডহীন আমরা? কারণ আমার তো, আমি বিশ্বাস করি যে মানুষ দুই প্রকার। মানুষ দুই প্রকার বলতে, একজনের শরীরের মেরুদণ্ড আছে, আর একজনের শরীরের সাথে সাথে মনের মেরুদণ্ড আছে। তো যার মনের মেরুদণ্ড নাই তাকে মনে হয় মানসিকভাবে সে শরীর। আমরা এখানে যতজন বসে আছি সবাই মনের মেরুদণ্ডওয়ালা লোক, তাই না? তো মনের মেরুদণ্ডওয়ালা লোকেরা যদি মনে করে অনেক কিছু, তো আপনাদের সবাইকে আহ্বান করি, আবার আপনারা আসুন, আমাদের সাথে থাকুন, আমাদের হাতে হাত মেলান, কাঁধে হাত দেন। আপনাদেরকেও আমাদের
চলুন একটা কিছু করি, আজাদি ফ্রন্টকে পলিটিক্যাল দল দিয়ে এই লড়াইটা করি, চেষ্টা করি, চেষ্টা করতে কোনো অসুবিধা নেই কি? চেষ্টা করতে কোনো অসুবিধা আছে? করবো না 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 রবীন্দ্রনাথ হ্যাঁ রবীন্দ্রনাথ বাবু, উনি নাম আপনার নামটা বলাটাই আমার উচিত আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সবার সহযোগিতা ঠিক আছে। আজকের মধ্যে এখানে রাখি, বহরমপুর ফিরতে হবে 2 ঘন্টা 20 মিনিট, ফেরার সময় মানে যেভাবে এলাম কোনো লোক করছে রাজনীতি অসাধারণ কাজ হয় না আমাদের যাচ্ছে। তো মানে রাস্তায় ভিডিও গেমের মতো গাড়ি কাটিয়ে কাটিয়ে এত গল্প এসে ওইভাবে ফিরতে হবে। আপনারা আমি বসে আছি, তো আজকের মধ্যে ধ্যান শেষ, ঠিক আছে, ধন্যবাদ।